তো আজকের ভিডিওতে সবার প্রথমে পল হেমান আর সিএম পাঙ্ককে নিয়ে কথা বলা যাক, কারণ আমরা স্ম্যাকডাউনে যে কন্ট্রাক্ট সাইনিংটা দেখতে পেলাম সেখানে তো না তো সেথ রলিন্স বেশি কিছু বললো, না তো রোমান রেন্স। আসল জিনিস তো আমরা পল হেমান আর সিএম পাঙ্কের মধ্যেই দেখতে পেলাম, যেটা হচ্ছে যে পল হেমান এখানে সিএম পাঙ্কের স্বপ্ন পূরণ করে দিয়েছে। আর এই যে ম্যাচটা রয়েছে ট্রিপল থ্রেট ম্যাচটা, এটা রেসলম্যানিয়া নাইট ওয়ানের মেন ইভেন্ট হবে, অফিসিয়াল হয়ে গেছে, যেটা খুবই ভালো খবর। কারণ এখন হচ্ছে যে রেসলম্যানিয়া নাইট ওয়ানে আমরা এই ট্রিপল থ্রেট ম্যাচটা মেন ইভেন্ট করবে, আর নাইট টুতে কোডি ভার্সেস জন সিনা। যে উসো গান্থার এটা কোনো কাজের নয়, তো ওটা মেন ইভেন্টে নেই। এটা একটা খুব ভালো খবর। তো এটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম, যে ভাবলাম যে এটাই হয়তো পল হেমানের ফেভার হবে, যে সিএম পাঙ্কের এত বছরের স্বপ্ন রেসলম্যানিয়া মেন ইভেন্ট করা, এটাকে পল হেমান পূরণ করে দিয়েছে। আর রোমানও সেটাই ভেবেছিল, কিন্তু লাস্টের দিকে সিএম পাঙ্ক বললো যে না, এইটা সেই ফেভার নয়। তো সিএম পাঙ্কের ফেভার এখনও বাকি রয়েছে, যেটা শুনে রোমান রেন্স তো একদমই খুশি নয়, আর সেথ রলিন্সের তো মাথা আলাদাই খারাপ হয়ে রয়েছে। রোমান ভেবেছিল যে এটাই হবে তার ফেভার, যাকে সিএম পাঙ্কের ঝামেলা মিটে যাবে, এবার আরামসে স্টোরি লাইনের ওপর ফোকাস করা যাবে, নিজের ম্যাচের ওপর ফোকাস করা যাবে। কিন্তু সিএম পাঙ্ক এখানে পুরোপুরি ঝুলিয়ে দিয়েছে। আর পল হেমানেরও রিয়াকশান দেখার মতো ছিল। পল হেমান ভাবছে যে মেইন ইভেন্টের ব্যবস্থা করে দিলাম, তাহলে এখনও এর ফেভার পূরণ হয়নি, তাহলে এ চাইছেটাই বা কী, কী চাইছে সেটা নিয়ে এবার কথা বলা যাক। তো দেখো কী চাইছে, দেখতে গেলে যে আমার তো মনে হচ্ছে যে এখানে দুটো জিনিস আমরা হয়তো দেখতে পেতে পারি। প্রথমটা হচ্ছে যে এখানে সিএম পাঙ্কের ফেভার এটাই হবে, যেটা সকলেই ধারণা করে আছে, সেটা হচ্ছে যে রোমান ভার্সেস সিএম পাঙ্কের যখন ফিউড বা রাইভালরি শুরু হবে, তখন সিএম পাঙ্কের কর্নারে থাকবে পল হেমান। রোমানকে ছেড়ে সিএম পাঙ্কের কাছে পল হেমান চলে আসবে, এটা সকলেই ভাবছে। এবার এটা তো হয়ে যাচ্ছে খুবই প্রেডিক্টেবল জিনিস, আর রিসেন্ট টাইমে আমরা যা দেখেছি প্রেডিক্টেবল জিনিসের তো খুব একটা জায়গা নেই। তাই এবারে আনপ্রেডিক্টেবল জিনিসগুলো ভাবা যাক, তো কি হতে পারে। আর আমার মনে হচ্ছে যে এই যে ফেভারটা রয়েছে সিএম পাঙ্কের, এটা আমরা হয়তো রেসলম্যানিয়াতেই দেখতে পাবো। রেসলম্যানিয়ার পরে দেখতে পাওয়ার চান্স আমার একটু কম লাগছে, কারণ এই জিনিসটা নিয়ে কিন্তু ডাব্লিউডাব্লিউ খুবই বেশি হাইপ করছে রেসলম্যানিয়ার ম্যাচটাকে। তাই সম্ভব হবে যে খুব সম্ভবত এটা আমরা রেসলম্যানিয়ার মেইন ইভেন্টেই দেখতে পেতে চলেছি। তো আরেকটা জিনিস আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে সিএম পাঙ্ক এখানে পল হেমানকে এইটা বলবে যে এই ট্রিপল থ্রেট ম্যাচটা যে জিতবে, তাকে নাইট টুয়ের চ্যাম্পিয়নশিপ ম্যাচে অ্যাড করে ট্রিপল থ্রেট করে দেওয়ার ব্যবস্থা করতে বলবে। আর নয়তো আরেকটা হতে পারে যে জেউসো ভার্সেস গান্থারের ম্যাচেও এখানে অ্যাড করে দিতে বলতে পারে। কারণ দেখতে গেলে এখানে স্টোরি লাইন অনুযায়ী কিন্তু দেখানো হচ্ছে যে পল হেমানের কাছে একটা ক্ষমতা রয়েছে, সে রেসলম্যানিয়া নাইট ওয়ানের মেন ইভেন্ট সেট করে দিয়েছে। তো পল হেমানের কাছে কিছুটা তো ক্ষমতা রয়েছে, সে অথরিটির সাথে কথা বলে সব কিছু সেট করতে পারে। তো এখানে পল হেমান এটাও নিশ্চয়ই সেট করতে পারবে যে ট্রিপল থ্রেট ম্যাচটা যে জিতবে তাকে চ্যাম্পিয়নশিপ ম্যাচে অ্যাড করে দেওয়া হবে নাইট টুতে। আর এটা আমি এই জন্য বলছি, কারণ দেখতে গেলে দেখো এটা একটা অনেক বড় ট্রিপল থ্রেট ম্যাচ, এটা তো নিঃসন্দেহে আমরা বলতে পারি। এখানে এত বড় বড় স্টার হয়েছে, কিন্তু এইরকম ট্রিপল থ্রেট ম্যাচ আমরা এত বছরেও খুব একটা তো দেখতে পাইনি, কারণ এখানে কোনো রকম স্টেক অন দ্য লাইন নেই। এখানে না তো এটা চ্যাম্পিয়নশিপের জন্য হচ্ছে, না তো নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের জন্য হচ্ছে। আর ট্রিপল থ্রেট ম্যাচ বা বলতে পারো মাল্টি পার্সন ম্যাচ সাধারণত আমরা কোনো না কোনো স্টিপুলেশনের সাথেই দেখতে পাই। এখানে কোনো রকম স্টিপুলেশন নেই, যেটা আমরা বিগত কিছু বছরে কি আমরা শেষ 10 বছরে হয়তো কষ্ট করে মনে করতে পারবো না যে এরকম কোনো ম্যাচ এসেছে কিনা। তো এখানে কোনো রকম স্টেক নেই, তো একটা স্টেক তো দিতেই হবে, যার জন্য আমার মনে হচ্ছে যে এখানে স্টেক এটাই হবে যে এই ট্রিপল থ্রেট ম্যাচটা যে জিতবে পল হেমান তাকে রেসলম্যানিয়া নাইট টুয়ের মেইন ইভেন্টে কিংবা গান্থার ভার্সেস জেউসোর ম্যাচে অ্যাড করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। না হলে বেকার ট্রিপল থ্রেট ম্যাচ করি বা কী হবে, শুধুমাত্র তিনজনকে দেখতে পারে না, তিনজনের সাথে অনেক বড় শত্রুতা, সেই জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ অফিসিয়াল করবে। আর তারপর রেসলম্যানিয়া নাইট ওয়ানের মেন ইভেন্টে এর রেজাল্ট তো যাই পারে হোক না কেন, এর উইনার পাবেটাই বাকি। এই ম্যাচটা সিএম পাঙ্ক জিতুক, রোমান রেন্স জিতুক কিংবা সেথ রলিন্স জিতুক, তো এই ম্যাচটা জিতে লাভটাই বা কী হচ্ছে তাদের। তো এই জন্যই আমার মনে হয় যে এখানে কিছু একটা তো অ্যাড হতে চলেছে, আর সম্ভবত এখানে আমরা পল হেমানের ফেভারটাই দেখতে পেতে চলেছে। আর সম্ভবত এটা রেসলম্যানিয়ার আগেই রিভিল হবে, না হলে কিন্তু রেসলম্যানিয়ার দিন যদি রিভিল হয় তাহলে এটা আচমকা হয়ে যাবে, আর অতটাও বেশি হাইপ তখন থাকবে না। হাইপ থাকবে না বলতে আমি এটা বলতে চাইছি যে রেসলম্যানিয়া নাইট ওয়ানের ম্যাচটা শেষ হয়ে গেল, তারপর সিএম পাঙ্ক পল হেমানের কাছে ফেভার চাইলো, আর ঠিক তার 24 ঘন্টা পরেই সে মেন ইভেন্টে অ্যাড হয়ে গেল। তো এইটা করলে তো মাত্র একদিন সময় পাবে, এটা খুব একটা বলতে পারো যে মানুষের কাছে ছড়াবে না, ছড়ানোর জন্য একটু টাইম চাই। তো সেই জন্য যদি রেসলম্যানিয়ার আগেই এই ফেভারটা রিভিল হয়ে যায়, তাহলে এবারে ফ্যান্সরা একদম বলতে পারো যে চোখ একদম গেড়ে বসবে যে না, এই ম্যাচটা যে জিতবে সে রেসলম্যানিয়া নাইট টু এর মেন ইভেন্টে কিংবা জেউসো ভার্সেস গান্থারি ম্যাচটা অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য ফ্যান্সরা আরও বেশি ইন্টারেস্ট নিয়ে এই ম্যাচটাকে দেখবে।
তো এইটা হচ্ছে পুরো সিনারিও। এখন বলা যায় না ডাব্লিউডাব্লিউ তো তৃতীয় কোনো রাস্তাতেও যেতে পারে, আর আমার তো মনে হচ্ছে ডেফিনেটলি পল এভানের ফেভার এখানে একটা অনেক বড় ফ্যাক্টর প্লে করবে, কারণ ডাব্লিউডাব্লিউ নিজেই কিন্তু এই পল এভানের যে ফেভার ব্যাপারটা রয়েছে এইটা নিয়ে বেশি মাতামাতি করছে, আর বিশেষ করে এই স্টোরি লাইনের মধ্যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই পল এভানের ফেভারটা উল্লেখ করা হচ্ছে। তো ডেফিনেটলি এটার কোনো একটা মানে তো রয়েছে, এবার দেখা যাক এটা কি হয়। আর বেশি দিন তো বাকি নেই, আমরা খুব তাড়াতাড়ি এর অ্যান্সার পেয়ে যাব। আর এবারে আরেকটা কনফিউজিং জিনিসের ব্যাপারে কথা বলা যাক। ডাব্লিউডাব্লিউ পরের সপ্তাহে ব্রন স্ট্রোমান ভার্সেস জেকব হার্টের মধ্যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে। এই স্টোরি লাইনটা অনেকদিন ধরে টানা হচ্ছে, এখানে যে কি রেজাল্ট হচ্ছে মানে কি হতে চাইছে আর ডাব্লিউডাব্লিউ এটাকে কি করতে চাইছে বলা মুশকিল, কারণ আমরা রেসলম্যানিয়াতে কি ব্রন স্ট্রোমান ভার্সেস জেকব হার্টের ম্যাচ দেখতে পাবো, নাকি সোলো সিকোয়া ভার্সেস জেকব হার্টের ম্যাচ দেখতে পাবো, নাকি এরা সবাই মিলে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে, সেটাই বোঝা যাচ্ছে না। আর তাছাড়া সোলো সিকোয়াকে এবার বলতে পারি যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ একদমই শেষ করে দিয়েছে, এখন সোলো সিকোয়াকে টাঙ্গালোয়া লাগছে। তো সোলো সিকোয়া যা হয়েছিল ট্রাইবাল চিফ ক্যারেক্টার, তাকে অনেক বড় জায়গায় ডাব্লিউডাব্লিউ নিয়ে গেছিলো, সেটা প্রায় শেষের পথে। এখন যদি তাকে স্ট্রংভাবে বুকও করা হয় তো সেটা খুব একটা বেমানান হয়ে যাবে। তো এইটা বলতে পারি যে ডাব্লিউডাব্লিউর একটা অনেক বড় খারাপ দিক। শুধুমাত্র জেকব ফারুকেই ডাব্লিউডাব্লিউ একটু এলিভেট করতে পেরেছে, বলা যায় না হয়তো কিছু সময় পর গিয়ে এর অবস্থা সোলো সিকোয়ার মতো হয়ে যাবে। তবে রেসলম্যানিয়াতে এদের জন্য এখন আপাতত কি প্ল্যান রয়েছে সেটাই বোঝা মুশকিল। তো বুঝতে পারছি না রেসলম্যানিয়াতে আদৌ এদের সাথে হবেটাই বা কি, আর কোন ম্যাচটাই বা আমরা দেখতে পেতে চলেছি। আর স্ম্যাকডাউন থেকে আরও দুটো জিনিস দেখতে পেলাম যে কোডি রোডস তার পরবর্তী দুটো চ্যালেঞ্জার পেয়ে গেছে। এখানে র্যান্ডি অর্টন আর ড্রু ম্যাকিন্টায়ার এই দুজনেই কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে রেসলম্যানিয়ার পর। র্যান্ডি অর্টন বলে জন সিনার তো 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চাই, আর আমারও তার 15 নম্বর চ্যাম্পিয়নশিপটা আমার চাই, কিন্তু আমি লোভলো মারবো না, আমি জন সিনার মতো কাওয়ার্ড নই, আমি সোজাসুজি এসে তোকে বলবো যে আমার চ্যাম্পিয়নশিপ ম্যাচ চাই, আর আমি বলতে পারো যে সৎ পথে তোর থেকে চ্যাম্পিয়নশিপ নেবো, মানে আমি চিটিং ফিটিং করবো না, এটা র্যান্ডি অর্টন বলছে। তো এখানে তো কনফার্ম হয়ে গেল যে এখানে কোডির অপোনেন্ট পরবর্তী সময় র্যান্ডি অর্টন হতে চলেছে, আর ড্রু ম্যাকিন্টায়ারও হতে চলেছে, কারণ ড্রু ম্যাকিন্টায়ার এসে বলে দেয় যে আমারও অপরচুনিটি চাই, কিন্তু আগে আপাতত রেসলম্যানিয়াতে ডেভান প্রিস্টের ঝামেলাটা মিটিয়ে নিই। আর দেখতে গেলে এখানে দুজনে কিন্তু কোডি রোডসের সাথে লড়তে চাইছে রেসলম্যানিয়ার পর, মানে এরা দুজন ধরেই নিয়েছে যে রেসলম্যানিয়াতে কোডি জনসনাকে হারিয়ে দেবে, আর তারপর এরা দুজন কোডির পেছনে আসবে। তো এটা তো কীরকম ব্যাপার হলো, মানে রেসলম্যানিয়াতে জনসনের সাথে কোডি রোডসের ম্যাচ হবে, এখানে কোডি যদি হেরে যায় তাহলে এদের তো জনসনাকে চ্যালেঞ্জ করা উচিত, মানে এদের বলা উচিত ছিল যে রেসলম্যানিয়াতে যদি কোডি রোডস তার টাইটেল সাকসেসফুলি রিটেন করে নেয় তাহলে সে আসবে এই চ্যাম্পিয়নশিপের পেছনে, আর যদি জন সিনা যদি জিতে যায় তো জন সিনার পেছনে এরা দুজন যাবে। কিন্তু এরা তো এটা ধরেই বসে আছে যে জন সিনাকে কোডি রোডস হারিয়ে দেবে আর কোডি রোডসই চ্যাম্পিয়ন থাকবে, তারপর এরা কোডি রোডসের সাথেই ম্যাচ লড়বে। তো এইটা আমরা দেখতে পেলাম যেখানে পুরোপুরি প্রায় এরা বলেই দিচ্ছে যে না কোডি রোডসই জিততে চলেছে আর আমরা কোডির সাথেই লড়বো। জন সিনা যেমন কোডি রোডসকে তার প্রোমোতে কোনো পাত্তা দিল না, তেমনি এখানেও এই ড্রু ম্যাকিন্টায়ার আর র্যান্ডি অর্টন জন সিনাকে কোনো রকম পাত্তা দিল না। তো রেসলম্যানিয়াতে আমরা কি জন সিনা কোডি রোডসের কাছে সত্যিই হারতে চলেছে, কারণ দেখে তো তাই মনে হচ্ছে। আর তাছাড়া কোডি রোডসকে যেভাবে তাগড়াইভাবে সাপোর্ট করা হচ্ছে, জন সিনার চান্স তো আমার একটু কম লাগছে এখন। চলো এবার একটা আরো বড় জিনিস নিয়ে কথা বলা যাক। এটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কোম্পানির সিইও নিক খান এটা কনফার্ম করেছে যে আমরা 2026-27 সালেতে ডাব্লিউডাব্লিউর একটা বড় শো আমাদের ভারতে দেখতে পাবো, ইন্ডিয়াতে দেখতে পাবো। আর এটা কোনো রকম ছোটোখাটো লাইভ ইভেন্ট হবে না, এটা একটা বড় শো হবে। ধরে নিতে পারো এটা র হতে পারে, স্ম্যাকডাউন হতে পারে, কিংবা একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে পারে, যেরকমটা আমরা সৌদি আরবে আর অস্ট্রেলিয়াতে দেখতে পেয়ে থাকি। তো এটা একটা অনেক বড় নিউজ, ডাব্লিউডাব্লিউ ফাইনালি আর ইন্ডিয়াতে একটা বড় শো করাতে চাইছে, আর এটা নেটফ্লিক্সের জন্য সম্ভব হচ্ছে। আর নেটফ্লিক্স বলতে এইটা এখন অফিসিয়াল হয়ে গেছে যে আমরা এখন থেকে আর ডাব্লিউডাব্লিউর কোনো শো টিভিতে দেখতে পাবো না। কালকের যে রটা হবে সেটাও হবে নেটফ্লিক্সের ওপরে। তো আমার পক্ষে তো এখন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান নেওয়া সম্ভব নয়, তোমাদেরকে আমি এর আগেও বলেছি। তো দেখো নিউজ ভিডিও যেরকম পেতে সেরকমই পাবে, নিউজ ভিডিওতে কোনো রকম প্রবলেম নেই। শুধুমাত্র এই যে রিভিউ ভিডিওগুলো আমি করতাম শোয়ের, র, স্ম্যাকডাউন, তারপর প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে হয়তো একটু কম্প্রোমাইজ হতে পারে, কারণ আমি তো নেটফ্লিক্সে তো দেখতে পারবো না। তো আমাকে কী করতে হবে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত লিক পাই, মানে লিক বলতে গেলে যে সমস্ত ছোটোখাটো ফুটেজগুলো পাই ওগুলো থেকেই আমাকে মানে বুঝতে হবে যে কি হয়েছে এক্স্যাক্টলি র স্ম্যাকডাউনে। আর মানে লাইভ এক্সপিরিয়েন্স তো নিতে পারবো না। লাইভ এক্সপিরিয়েন্স একটা জিনিস হয় যে ওটা লাইভ দেখছি তো তার একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে যে হ্যাঁ এই জিনিসগুলো হয়েছে, এই জিনিসগুলো এইভাবে চলছে, তো সেটা বুঝতে সুবিধা হয়। কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে আধ খামচা করে
একটু অসুবিধা তো হবে, কিন্তু কি করব, ওই দিয়ে এখন আমাকে কাজ চালাতে হবে। জানি না নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনার সামর্থ্য আমার কবে হবে, তো আপাতত এইভাবেই কাজ চালাই। তোমরা নিউজ ভিডিও তো ঠিকঠাকই পাবে, শুধুমাত্র ওই শোগুলো রিভিউ করার সময় একটু অসুবিধা হবে, কিন্তু তাও আমি চেষ্টা করব যে পুরো একদম পিওর, আর যেটা যে ঘটেছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, একদম পিওর কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কিভাবে হয়, কিভাবে চলে। এখন তো শুধুমাত্র শুরু হয়েছে, কালকে র আছে, দেখি কালকে রটা আমি কতটা কি করতে পারি। প্রথম প্রথম হয়তো একটু প্রবলেম হবে, তারপর কোনো না কোনো রাস্তা হয়তো বের করে নেবো। সব কিছুরই একটা অল্টারনেট রাস্তা তো থাকে, তো দেখা যাক এটার কোনো আলাদা রাস্তা আমি পাই কি না। যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম তখন অনেক প্রবলেম এসেছিলো, তো এটাও আরেকটা প্রবলেম এসে গেছে। তো সেইগুলো যখন সলভ হয়ে গেছে তখন আশা করছি এটাও আমি খুব তাড়াতাড়ি সলভ করে নিতে পারবো। আর এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হতে চলেছে শিকাগো থেকে, সেইখানে আমরা রে ফিনিক্সের অফিসিয়ালি ডেবিউ দেখতে পাবো। ডাব্লিউডাব্লিউই রিভিল করেই দিয়েছে যে এটা রে ফিনিক্স, মানে পেন্টাগন থাকবে রতে আর রে ফিনিক্স তার ভাই থাকবে স্ম্যাকডাউনেতে। আর এতদিন তো শুধুমাত্র আমরা ডাব্লিউডাব্লিউইতে হল অফ ফেমেতে সুপারস্টারদেরই ইন্ডাক্ট হতে দেখেছি, কিন্তু এখন ডাব্লিউডাব্লিউই একটা নতুন ক্যাটাগরি বের করেছে, সেটা হচ্ছে ইমর্টাল মোমেন্ট। তো এই ইমর্টাল মোমেন্টে আমরা সাধারণত বড় বড় ম্যাচেস আর বড় বড় যে সমস্ত মোমেন্ট হয়েছে সেগুলোই ইন্ডাক্ট হতে দেখতে পাবো। আর সবার প্রথমে ডাব্লিউডাব্লিউই একটা ম্যাচকে এখানে ইন্ডাক্ট করতে চলেছে, সেটা হচ্ছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভার্সেস ব্রেট হার্ট। এটা রেসলম্যানিয়া 13-এ হয়েছিল, মানে অনেক বছর আগে, তখন আমরা জন্মায়নি, রেসলম্যানিয়া 13-তে। তো এটা ডাব্লিউডাব্লিউইর ইমর্টাল মোমেন্টের প্রথম একটা বলতে পারো ইন্ডাকশন হল অফ ফেমেতে। এর পরের বছর আমরা হয়তো আরও কিছু মোমেন্টস দেখতে পাবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো জন সিনার যে হিলটার্নটা হলো, এটাও কিন্তু একটা অনেক বড় মোমেন্ট, এটাকেও আমরা ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউইর হল অফ ফেমেতে ইন্ডাক্ট হতে দেখতে পাবো। তো এইরকম বেশ কিছু ম্যাচেস আর বেশ কিছু বড় বড় মোমেন্ট আমরা এই ইমর্টাল ক্যাটাগরিতে ইন্ডাক্ট হতে দেখতে পাবো প্রতি বছর। আর কালকের যে রটা হচ্ছে সেটা ডাব্লিউডাব্লিউ ইউরোপিয়ান ট্যুরের শেষ শো হতে চলেছে। আর ডাব্লিউডাব্লিউ জন সিনার একটা নতুন মার্চেন্ডাইজ বের করেছে লন্ডনের থিমে, দেখতে পাচ্ছ এখানে পুরো লন্ডনের থিম অনুযায়ী এটা বানানো হয়েছে এই মার্চেন্ডাইজটা। জন সিনা কালকের এটা পরে এরিনাতে এন্ট্রি নেবে। আর আমি তো দেখার জন্য ইন্টারেস্টেড, মানে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছি যে কালকের কি ফাইনালি জন সিনা কোডি রোডসকে কিছু বলবে, নাকি কালকেরও বোবার মতো চুপ করে থাকবে আর কোনো রকম পাত্তা দেবে না। আর আমরা কি কালকের ফাইনাল বাস রককে দেখতে পেতে চলেছি, নাকি রক এখানে তো আসবে না, যা করার কোডি রোডস আর জন সিনাই করবে। আর তাছাড়া কোডি রোডসও তার একটা নতুন মার্চেন্ডাইজ বের করেছে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আই উড নট গিভ আপ, আর পেছন দিকে লেখা আছে সিনা ডিড, মানে জন সিনা গিভ আপ করে দিয়েছে কিন্তু আমি গিভ আপ করব না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে জন সিনার ফ্যান বেসের সাথে সাথে কোথাও না কোথাও জন সিনার যে নেভার গিভ আপ যে ক্যাচ ফ্রেজটা রয়েছে সেটাও কিন্তু ডাব্লিউডাব্লিউই কোডি রোডসের দিকে ট্রান্সফার করে দিতে সক্ষম হয়েছে। আর কোডি রোডস তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ফটোটা পোস্ট করে এতদিন পর। এখানে জন সিনা তার পা দিয়ে কোডি রোডসের মাথা মারিয়ে রয়েছে এলিমিনেশন চেম্বারে, আর কোডি রোডসের মুখ রক্তাক্ত অবস্থায় হয়ে রয়েছে। তো কোডি রোডস জন সিনারও হয়তো সেরকমই কিছু অবস্থা করতে চায়। আর এবার আমরা কোডি রোডসেরও অ্যাগ্রেসিভ নেচার দেখতে পাবো। রেসলম্যানিয়াতে কোডি রোডস জন সিনার প্রতি কোনো রকম দয়া দেখাবে না। কোডি রোডসের সাথে যেরকম ব্যবহার জন সিনা করেছে সেরকম ব্যবহারই হয়তো কোডি রোডস জন সিনাকে আবার ফিরিয়ে দেবে সুদে আসলে রেসলম্যানিয়াতে বলতে চাইছে। তো দেখা যাক কালকের আমাদের জন্য কি ওয়েট করছে। আর চলো গাইজ, আজকের এই পর্যন্ত ছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে ডাব্লিউডাব্লিউইর পরের একটা নিউজ ভিডিওতে।